আর্টেমিস 2 মিশনকে যদি শুধু চাঁদে যাওয়ার একটা ট্রিপ ভাবেন তাহলে কিন্তু বড় ভুল করবেন। এটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো টিকে থাকার একটা চূড়ান্ত পরীক্ষা, একটা ইঞ্জিনিয়ারিং টেস্ট বলতে পারেন, যা সম্ভবত 2026 সালের শুরুতেই হতে যাচ্ছে। মানে এই 10 দিনের মিশনে নভোচারীরা এমন সব টেকনোলজি পরোক্ষ করে দেখবেন যেগুলো ঠিক করবে ভবিষ্যতে আমরা চাঁদে বা মঙ্গলে আদৌ টিকে থাকতে পারব কিনা। তো প্রশ্নটা হলো, মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিপজ্জনক একটা যাত্রায় টিকে থাকাটা কিভাবে সম্ভব? চলুন আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। পুরো মিশনটাকে আমরা দেখব একটা সার্ভাইভালের দৃষ্টিকোণ থেকে, আর গভীরে গিয়ে জানব নভোচারীদের সেফটি নিশ্চিত করতে ঠিক কি আধুনিক ইঞ্জিনিয়ারিং আর লাইফ সেভিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। দেখুন, স্পেস ফ্লাইট যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা বুঝতে হলে একটু ইতিহাসে ফিরে তাকাতেই হয়। একদিকে অ্যাপোলো 11 আমাদের দেখিয়েছে সাফল্যের গৌরব, অন্যদিকে অ্যাপোলো 13 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে একটা ছোট্ট ভুলও কতটা ভয়ঙ্কর হতে পারে। আর্টেমিস 2 ডিজাইনটা করা হয়েছে ঠিক এই দুটো মিশনের শিক্ষা মাথায় রেখেই। একদিকে যেমন সফলতাকে আবার ফিরিয়ে আনা, তেমনি ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে কড়া নজর রাখা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মিশনের প্রথম চ্যালেঞ্জ আর সম্ভবত সবচেয়ে পাওয়ার হাংরি ধাপটা হলো পৃথিবীকে পেছনে ফেলে মহাকাশে পাড়ি জমানো। এই সময়টায় রকেটের যেমন অমছম শক্তি লাগে, ঠিক তেমনি ঝুঁকিটাও থাকে চরমে। আর এই বিশাল কাজটা করার জন্য যে রকেট, তার নাম হল স্পেস লঞ্চ সিস্টেম বা সংক্ষেপে SLS। জেনে রাখুন, এটা এখন পর্যন্ত মানুষকে মহাকাশে পাঠানোর জন্য বানানো সবচেয়ে শক্তিশালী রকেট। এর দুই পাশে বিশাল সলিড রকেট বুস্টার আর মাঝখানে একটা কোর স্টেজ, সব মিলিয়ে এটা স্যাটার্ন V রকেটের চেয়েও বেশি থ্রাস্ট বা ধাক্কা তৈরি করতে পারে। ভাবা যায়? ওই যে বললাম, উৎক্ষেপণের মুহূর্তটা সবচেয়ে বিপজ্জনক। তো যদি ঠিক ওই সময়ে রকেটে বড় কোনো গড়বড় দেখা দেয়, তাহলে ঠিক সেই মুহূর্তের জন্য আছে লঞ্চ অ্যাবর্ট সিস্টেম বা LAS। এটা হলো নভোচারীদের জীবন বাঁচানোর আল্টিমেট সেফটি নেট। বলতে পারেন এটা তাদের জন্য এক ধরনের ইজেকশন সিট। ভাবুন একবার, রকেটে মারাত্মক কোনো সমস্যা ডিটেক্ট হওয়ার মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে এই ল্যাস সিস্টেমটা চালু হয়ে যায়। এটার সাথে সাথে ক্রু মডিউলটাকে, যার একটা সুন্দর নামও দেওয়া হয়েছে, ইন্টিগ্রিটি, রকেট থেকে টেনে অনেক দূরে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরপর প্যারাশুটের সাহায্যে সমুদ্রে নামার জন্য তৈরি হয়। পুরো ব্যাপারটা অবিশ্বাস্য দ্রুত আর পুরোপুরি জীবন রক্ষাকারী। তো পৃথিবীর টান কাটিয়ে ওঠার পর শুরু হয় আসল পরীক্ষা। পরের চ্যালেঞ্জটা হলো মহাকাশের ওই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশে ছোট্ট একটা ওরিয়ন ক্যাপসুলের ভেতর 10-10টা দিন টিকে থাকা। আর এই চ্যালেঞ্জটা সামলানোর মূল দায়িত্বটা যার কাঁধে, সে হল ইউরোপিয়ান সার্ভিস মডিউল বা ESM। সহজ ভাষায় এটা হলো ওরিয়ান মহাকাশযানের পাওয়ার হাউস এবং লাইফলাইন দুটোই। একদিকে সোলার প্যানেল দিয়ে পাওয়ার জেনারেট করে, অন্যদিকে মহাকাশযানকে চালানোর জন্য শক্তি যোগায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নভোচারীদের জন্য অক্সিজেন আর জল সাপ্লাই করে। এই মিশনে কিন্তু খুব সাধারণ দৈনন্দিন কাজগুলো এক একটা সার্ভাইভাল টেস্ট। ক্রুরা খাবার খাওয়া, জল পান করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এমনকি জিরো গ্র্যাভিটিতে ব্যায়াম করার সিস্টেমগুলো পরীক্ষা করে দেখবেন। কারণটা খুব সহজ। ডিপ স্পেসে যেখানে সাহায্যের জন্য কেউ আসবে না, সেখানে এই ছোট্ট একটা সিস্টেম ফেল করা মানেই কিন্তু জীবন মৃত্যুর প্রশ্ন। এবার একটা দারুণ ব্যাপার বলি, এই মিশনের যে ফ্লাইট পাথ বা যাত্রাপথ, সেটা কিন্তু শুধু একটা রুট না, এটা নিজেই একটা বিল্ট ইন সেফটি ফিচার। আর এর সাথে জড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটা মহাকাশ দুর্ঘটনার গল্প। আর্টেমিস 2 কিন্তু ঠিক সেই একই যাত্রাপথ ব্যবহার করছে যেটা অ্যাপোলো 13-এর নভোচারীদের জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, মহাকাশে ওই ভয়াবহ দুর্ঘটনার পর ঠিক এই পথটাই তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। এই অসাধারণ কৌশলটার নাম হল ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি। ব্যাপারটা কি? সোজা কথায়, মহাকাশযানটাকে এমনভাবে চাঁদের দিকে পাঠানো হয় যাতে চাঁদের মহাকর্ষ ওকে একটা গুলতির মতো করে ঘুরিয়ে আবার পৃথিবীর দিকেই পাঠিয়ে দেয়। এর মানে, যদি কোনো কারণে অরাইয়নের মূল ইঞ্জিনটা পুরোপুরি ফেলও করে, তাহলেও শুধু মহাকর্ষের টানেই যানটা পৃথিবীতে ফিরে আসতে পারবে। একটা টেস্ট ফ্লাইটের জন্য এর চেয়ে বড় সেফটি নেট আর কী হতে পারে? আর এখানেই বোঝা যায় আমরা টেকনোলজিতে কতটা এগিয়েছি। ভাবুন, অ্যাপোলো 13-এর জন্য এই রাস্তাটা ছিল একটা ইমার্জেন্সি প্ল্যান, একটা ইম্প্রোভাইজেশন। আর আর্টেমিস 2-এর জন্য এটা আগে থেকেই ডিজাইন করা একটা সেফটি ফিচার, প্ল্যানের একদম কোর একটা অংশ। মানে বিপদ ঘটার জন্য অপেক্ষা না করে শুরুতেই সুরক্ষার ব্যবস্থা করে রাখা। তো এত সব জটিল সিস্টেমের কথা তো বললাম, এবার আসা যাক সেই মানুষগুলোর কথায় যাদের কাঁধে এই সব কিছু পরীক্ষা করার দায়িত্ব। এরা কিন্তু শুধু প্যাসেঞ্জার নন, এরা হলেন হাইলি স্কিল্ড টেস্ট পাইলট,
যারা এই সার্ভাইভাল সিস্টেমগুলোর প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন। মিশনের নেতৃত্বে থাকছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, যার মহাকাশে ১৬৭ দিন কাটানোর অভিজ্ঞতা আছে। পাইলটের আসনে বসছেন ভিক্টর গ্লোভার, যিনি ৪০ ধরনের এয়ারক্রাফট উড়িয়েছেন। আর মিশন স্পেশালিস্ট হিসেবে আছেন ক্রিস্টিনা কোচ, যার ঝুলিতে আছে একজন নারী হিসেবে সবচেয়ে লম্বা সময় মহাকাশে থাকা রেকর্ড, আর জেরেমি হ্যানসেন, নাসার অ্যাস্ট্রোনট ক্লাসের নেতৃত্ব দেওয়া প্রথম ক্যানেডিয়ান। বুঝতেই পারছেন এদের সম্মিলিত অভিজ্ঞতা এই মিশনের সাফল্যের জন্য কতটা জরুরি। মিশনের শুরুটা যেমন নাটকীয়, শেষটাও কিন্তু তার চেয়ে কম কিছু নয়। 10 দিনের এই কঠিন যাত্রার পর আসছে ফাইনাল টেস্ট। পৃথিবীর অ্যাটমসফিয়ারে আবার ঢুকে আসা, এটাই হলো ক্যাপসুলের টিকে থাকার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা। ঘটনাটা ঘটবে কয়েকটা ধাপে। প্রথমে লাইফলাইন ESM মডিউলটা আলাদা হয়ে যাবে। এরপর ক্যাপসুলটা একা। বায়ুমণ্ডলে ঢোকার সময় এর হিটশিল্ডকে সহ্য করতে হবে প্রায় 2800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভাবুন, এটা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় অর্ধেক। এই ভয়ঙ্কর গরমটা সামলে ওঠার পর ঠিক সময়ে খুলতে হবে একের পর এক প্যারাশুট। যানটার গতি কমিয়ে এনে তাকে আলতো করে নামিয়ে আনতে হবে প্রশান্ত মহাসাগরের বুকে। এখানে একটাও ভুলের কোনো সুযোগ নেই। তো সবকিছুর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আর্টেমিস 2 আসলে 10 দিনের একটা ফ্লাইট, ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে আসলে কি পরীক্ষা করা হচ্ছে? এই সবকিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি? আর উত্তরটা হলো, আর্টেমিস 2 শুধু একটা মিশন নয়, এটা আসলে সেই নকশাটা পরীক্ষা করছে, সেই ব্লুপ্রিন্টটা যা ঠিক করে দেবে ডিপ স্পেসে মানবজাতির কোনো ভবিষ্যৎ আছে কিনা। আমরা ভবিষ্যতে চাঁদ, মঙ্গল বা তারও দূরের কোনো গ্রহে টিকে থাকতে পারব কিনা তারই একটা মহড়া চলছে। সোজা কথায়, এটা মহাবিশ্বে আমাদের টিকে থাকার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করছে।